এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। এখন প্রকাশে আমার সঙ্গে যোগ দিয়েছেন আজ সিনিয়র আইনজীবী আহসানুল করিম। আপনাকে স্বাগত আজকে আমাদের এখন প্রকাশে। আমি জানতে চাই, সংবিধান নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু এই যে বাংলাদেশ অভ্যুদয়, বাংলাদেশ যে যাত্রা শুরু করলো তারপর থেকে এই পর্যন্ত যাদের জন্য সংবিধান, সাধারণ জনগণ বা নাগরিক, তারা এই সংবিধান কতটা উপভোগ করতে পারলেন বা তাদের যে অধিকারগুলো ছিল সেটা যদি আপনি একটু আমাদেরকে জানান। দেখেন, সংবিধান হচ্ছে একটা বই। এই বইয়ের মধ্যে অনেক ভালো ভালো কথা লেখা আছে। কীভাবে আপনি প্রয়োগ করছেন বা এটাকে সত্যি সত্যি এটাকে অবলম্বন করছেন বা এটাকে অনুসরণ করছেন, সেটা হচ্ছে বড় কথা। স্বাধীনতার পর থেকে এটাকে বহুবার কাটাছেঁড়া করা হয়েছে। আমি মনে করি না কোনোবারই কোনো সরকার এটাকে সত্যিকার অর্থে এটাকে অনুসরণ করেছে। ফলে এটা বই রয়ে গেছে। সংবিধান দেশের সর্বোত্তম বা সর্বোচ্চ আইন, সে সর্বোচ্চ আইনই রয়ে গেছে, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে বারবার এটাকে অবহেলা করা হয়েছে। না, ওই যে বারবার অবহেলা করা হয়েছে, কিন্তু আমরা তো সংবিধানের বরাত দিয়ে তারা অনেক কথা বলেছেন যে সংবিধানে আছে, আমরা সংবিধানের মতো চলছি, সংবিধানের যে নাগরিক অধিকারগুলো আমরা বাস্তবায়নের কথা চেষ্টা করছি, মূলনীতি, বিশেষ করে এই যে ধর্মনিরপেক্ষতার কথা বলা ছিল, তারপর সাম্যের কথা বলা ছিল, সেগুলো আসলে প্রয়োগের ক্ষেত্রে কি হয়েছে? সংবিধানে তো এগুলো সবই বলা আছে, কিন্তু এর প্রয়োগ কতটুকু করা হয়েছে? বাংলাদেশে বহু বহু আইন আছে, সেই আইন কতবার বা কীভাবে অনুসরণ করা হয়েছে, এটা হচ্ছে বড় কথা। সংবিধান আছে, সংবিধানের মতো আছে, কিন্তু যেটাকে বলা হলো যে আমরা অনুসরণ করছি বলে এটাকে ভান করা হয়েছে মাত্র। কিন্তু যেটাকে ইংরেজিতে বলা হয় পারপোর্টেড এক্সারসাইজ, অর্থাৎ এটাকে ভান করা হচ্ছে, যেটাকে অনুসরণ করা হচ্ছে, কিন্তু আদৌ তো অনুসরণ করা হয়নি। তো এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে, মৌলিক অধিকারগুলো আছে জনগণের, বা জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক, কিন্তু আমরা তো সারাক্ষণ প্রত্যেকটা রেজিমে আমরা দেখেছি যে আমরা মালিক না, আমরা চাকরের অধম, আমরা ট্যাক্স পেয়ার। কিন্তু একজন ট্যাক্স পেয়ার হিসাবে যে পরিমাণ একটা রাষ্ট্রীয় সাধারণ প্রজার যে অধিকারগুলো আছে, আমরা কি সেগুলোকে বাস্তবায়ন দেখেছি কখনো? আমরা তো সবসময় দেখেছি যে যারা ক্ষমতায় এসছে তাদের জন্য আমাদের রাস্তায় সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে যে কখন ভিআইপি লোকেরা যাবে, তারপর আমরা চলার সুযোগ পাবো। কিন্তু একজন সিটিজেন হিসাবে আমার তো রাস্তায় চলার অধিকার আছে। আই হ্যাভ রাইট টু মুভমেন্ট উইদাউট এনি রেস্ট্রিকশন। তো সুতরাং আপনি দেখেন, সাধারণ একটা ব্যাপারই যখন এই যে ভিআইপি মুভমেন্ট হয়, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, সাধারণ মন্ত্রী হোক, পুলিশ হোক, এবং অন্যান্য যারা আছে মন্ত্রী হোক, তারা যারা ফ্ল্যাগ লাগিয়ে চলাচল করে, তাদের জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় তারা চলবে, আর আমাদেরকে সাধারণ যাত্রীদের কাজ থাকুক, কারোর হাসপাতালে যেতে হবে, কারোর অন্য কোনো কাজ আছে, সেগুলো ভুলে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তারা কখন পার হবেন দয়া করে, তারপর আমরা রাস্তা দিয়ে যাব। তো এই যে রাইট টু মুভমেন্ট ইজ অলসো রাইট, যেটা কিনা এই সংবিধানের মধ্যে অন্তর্নিহিত, কোথায়? আমরা তো তার সেই সামান্য অধিকারও আমরা তো পাইনি। রাইট টু লাইফ, রাইট টু এনজয় মাই প্রোটেকশন অফ জাস্টিস, কোথায়? এই যে এই কথাগুলো তো লেখা আছে, স্বর্ণাক্ষরে লেখা আছে, কিন্তু প্রতিফলনের ক্ষেত্রে কি পেয়েছি আমরা দেখতে? রাইট টু অ্যাক্সেস টু জাস্টিস, আইনের অধিকার। তো দিনের পর দিন যারা বিরোধী দল ছিল তারা দে ওয়ার সাবজেক্টেড টু হ্যারাসমেন্ট। তো আইনের মতো রয়েছে, সংবিধানের মতো রয়েছে। মুখে মুখে বলা হচ্ছে সংবিধান বিরাট একটা কিছু, কিন্তু কই, একে তো প্রতিপালন করা হয়নি। এটা একটা সাধারণ একটা বই আছে, বইয়ের মতোই পড়ে থেকেছে, এটার প্রয়োগ হয়নি কখনো। প্রয়োগ তো পাঠও করা হয়নি হয়তো যারা এটা প্রয়োগ করবেন। যারা হোয়াট ইজ রুল অফ ল? রুল অফ ল হচ্ছে একটা সিস্টেম যেখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়। আইনের শাসন মানে কি? যারা এক্সিকিউটিভ ক্ষমতা যাদের আছে, তারা আইন অনুসারে তাদের কাজকর্ম করবেন। যখন আইন অনুসারে কাজকর্ম করা হয়, তার সুফল প্রজারা, দোজ হু আর সাবজেক্ট, সাধারণ জনগণ, তারা পাবেন। কিন্তু যখন যারা ক্ষমতায় এসছেন তারা মালিক বনে গেছেন। ফলে আমার এই বইয়ের মধ্যে কি অধিকার আছে সেটা খুব সামান্যই সাধারণ জনগণ হিসেবে বলেন। এটা তো যারা ক্ষমতায় এসেছেন, যারা সরকার গঠন করেছেন তাদের, কিন্তু প্রজাতন্ত্রের যারা কর্মচারী হিসেবে আমরা যাদেরকে জানি, সেটা হয়তো ওই যে সংবিধানে লেখা আছে বা আইনে বলা আছে, কিন্তু তাদেরও যে নাগরিকদের সঙ্গে আচরণ, সেবা নিতে গিয়ে যেই
তাদের কাছ থেকে যে ব্যবহারটা পাওয়া সাধারণ নাগরিকদের, সেটাও কিন্তু একদম মাঠ পর্যায় থেকে শুরু করে আমরা যদি সচিবালয়কে দেখাই ওই পর্যন্ত তো সেই জায়গাটা তারা দেখতে পান না। না, তারা পান না, কারণ যারা এই বড় ক্ষমতায় ছিলেন, সে রাষ্ট্রীয় ক্ষমতায়, সেটা পাবলিক সার্ভেন্টই হোক বা রাজনৈতিক ক্ষমতা বলে যেই অধিকারে থাকুক না কেন, তারা সবসময় নিজেদেরকে এলিট শ্রেণী মনে করেছে, যে শ্রেণী সাধারণ জনগণের থেকে অনেক উপরে, তারা সেভাবে মনে করেছে এবং সেভাবেই সাধারণ জনগণকে ট্রিট করেছে। একটা বৈষম্য তৈরি হয়েছে, তাতে করে বৈষম্য সৃষ্টি হয়েছে। দেখেন, তার যারা রাষ্ট্র চালায় তারা মূলত দে আর দ্য সার্ভেন্ট অফ দ্য সিটিজেন মালিক। সংবিধান বলেছে সিটিজেন মালিক, এবং যারা রাষ্ট্রীয় ক্ষমতা চালাবে দে আর দ্য সার্ভেন্ট অফ দ্য সিটিজেন্স। কিন্তু মূলত কি দেখা যায়? মূলত দেখা যায় যারা রাষ্ট্র চালায় তারা রাজার মতো চলে, আর আর যারা নাগরিকরা চাকরের মতো চলে। সুতরাং সংবিধানে এই কথাগুলো বলা থাকার পরেও এই জিনিসগুলো তো প্রতিপালন হয়নি। আর যখন বলা হয় যে সংবিধান পরিবর্তনের কথা, সংবিধান পরিবর্তন করলে ডেসপোটিক হবে না, অর্থাৎ স্বেচ্ছাচারিতা হবে না বা স্বৈরাচারিতা বন্ধ হবে, এই কনস্টিটিউশনের মধ্যে খুব কম জিনিসই আছে যা একটা শাসক গোষ্ঠীকে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে নেয়। এই বই তার জন্য দায়ী না, দায়ী হচ্ছে তারাই যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং যারা নিজেদেরকে ক্ষমতাবান মনে করেছিল, ক্ষমতাবান মনে করে যারা নিজেদেরকে এমন শাসক মনে করেছিল যারা জন্মান্তর এই শাসক গোষ্ঠী থেকে যাবে, এই অভিপ্রায়ে তারা দেশ চালিয়েছিল। ফলে সংবিধানের থেকে তারা বহু দূরে তাদের বিচরণ ছিল এবং তারা জনগণের সেবক হতে পারেনি, তারা জনগণের শাসক হয়েছে। এই যে জনগণের থেকে দূরে থাকা, সংবিধান থেকে দূরে থাকা তো আসলে বলছে যে জনগণ থেকেই দূরে থাকা। সার্টেনলি। হ্যাঁ, এবং সেইটা এই যে বিভিন্ন সময় আপনি বলছিলেন যে আমরা কিন্তু ৭২-এর পরে অনেকবার সরকার বদল হয়েছে, স্বৈরতন্ত্রও ছিল, তারপর আমরা যদি ৯০ পরবর্তীতে বলি যে রাজনৈতিক সরকার, ওটাকে গণতান্ত্রিক সরকার আমরা বলেছি, তারা এসছেন, সংসদে আমাদের জনপ্রতিনিধিরা ছিলেন, তারপরও এই ক্ষমতাটা জনগণ পেল না কেন? দেখেন, ৯০-এর পর থেকে যখন তত্ত্বাবধায়ক সরকারের একটা প্রবর্তন হলো ৯৬ সাল থেকে, এবং যেটা 15th অ্যামেন্ডমেন্টে যেটাকে সংশোধন করা হলো 13 সংশোধনীকে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটাকে উঠিয়ে দেওয়া হলো। যতদিন তত্ত্বাবধায়ক সরকার ছিল ততদিন পর্যন্ত যারা শাসক গোষ্ঠী ছিল তাদের মধ্যে একটা ভয় ছিল যে এই ৫ বছর পর আমাকে কিন্তু চলে যেতে হতে পারে বা আমার জনগণের কাছে এবং আমাকে জনগণের কাছে ফিরে যেতে হতে পারে। সুতরাং সেই সময়কাল পর্যন্ত আপনি দেখবেন ৯৬ থেকে ২০০৬ পর্যন্ত মোটামুটি ভালো আমি বলবো শাসনতন্ত্র ছিল। সেখানে অর্থ পাচার হয়নি তেমন উল্লেখযোগ্যভাবে বলা যাবে, দুঃশাসন সেভাবে হয়নি, কিছুটা জবাবদিহিতা ছিল, সব যথেষ্ট জবাবদিহিতা ছিল, কারণ ৫ বছর পর তাকে ভোটারের কাছে যেতে হবে, আবার ফিরে আসতে হবে এবং অপোনেন্টকে অপ্রেস করার, নির্যাতন করার একটা মাত্রা ছিল। পুলিশ এমন দুরাচার হয়ে ওঠেনি সেই সময়, যাতে করে পুলিশের মধ্যেও একটা ভয় ছিল যে এই ৫ বছর পর তো এই ক্ষমতা বদলে আমাকে তার জবাবদিহিতা দিতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকার যখন উঠে যায় তখন বিগত সরকার নিজেদেরকে এমন মনে করলো যে তারা অমনিপোটেন্ট, একদম ঈশ্বরের সমান তারা নিজেদেরকে মনে করা শুরু করলো। ফলে এই দুরাচার সৃষ্টি হয়েছে, স্বৈরাচার সৃষ্টি হয়েছে। কনস্টিটিউশনের মধ্যে ছিল, একে প্রতিপালন করা হয়নি। প্রতিপালন করা হলে তো আর অপোনেন্টকে দুঃশাসনের মুখোমুখি হতে হয় না বা তাদেরকে বিপর্যয়ের মুখোমুখি হতে হয় না, কিংবা তারা দিনের পর দিন নির্বাচন, একটা তথাকথিত নির্বাচন দিয়ে ক্ষমতা এসছে। এখানে তো বিগত সরকার নিজেই 7 কথা বলেছে যে জনগণের সাথে যদি এমন ব্যবহার করা হয়, তার বিশ্বাস ভেঙে যদি ক্ষমতা জোর করে থাকা হয়, তবে সেটা তার সিটিজেনের মধ্যে পড়ে। এই যে সাতের ক নিয়ে এত কথোপকথন হচ্ছে, হোয়াট ইজ সাতের ক? সাতের কর মধ্যে আছে যে যদি এমন কিছু করা হয় যাতে করে জনগণের বিশ্বাস ভঙ্গ হয় এবং জোর করে যদি কেউ ক্ষমতা দখল করে থাকে, এই যে নির্বাচন না দিয়ে, চালাকি করে দিনের পর দিন নির্বাচন না দিয়ে, 14 সালে নির্বাচন, 28 সালে নির্বাচন, 24 সালে নির্বাচন, এটা তথাকথিত একতরফা নির্বাচন। এই যে একতরফা নির্বাচন করে বিগত সরকার যে ক্ষমতায় ছিল, সেটা তো সাতের ককে ভায়োলেট করেছে এবং সাতের ক ভায়োলেট করার জন্য তারাই তো এই রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে যাচ্ছে।
আমি সংবিধান নিয়ে তো আরও আপনি মানে বলবেন সামনে, কিন্তু আমার কাছে একটা আপনার কাছে জানার বিষয় যে তাদের প্রত্যেকে কিন্তু একটা দলীয় গঠনতন্ত্র আছে। তো এই যে সংবিধানকে পাশ কাটিয়ে চলা, সংবিধানকে অনুসরণ না করা, একইভাবে আমার কাছে যেটা মনে হয়, এটা আপনার পর্যবেক্ষণটাও শুনতে চাই, যে নিজেদের গঠন, দলের যে গঠনতন্ত্র সেটাও কি তারা আসলে চর্চা করেছেন, অনুশীলন করেছেন? না, কারণ প্রত্যেকটা যে দলের যে গঠনতন্ত্র আছে সে নিঃসন্দেহে ভালোই বলবো আমি, ভালো মনে করি এগুলো করা হয়েছে, এবং সেখানে কিন্তু গণতান্ত্রিক একটি অবকাঠামো কিন্তু তুলে ধরা হয়েছে ইররেসপেক্টিভ অফ এনি পার্টি। তো সেখানে তো আমরা বিগত আমলে অন্তত দেখেছি যে সেখানে ওয়ান ম্যান শো, নিজের দলের মধ্যে তিনি যা বলবেন সেটি হচ্ছে দ্য সুপ্রিম ল। দেশের মধ্যে সবাই তাকিয়ে থাকে একজনের দিকে যে উনি কি বলবেন, উনি যা বলবেন সেটাই ল। সুতরাং দিস ইজ নট দ্য দ্য সুপ্রিম ল ওয়াজ দ্য ডিকটেশন অফ দ্য প্রাইম মিনিস্টার হারসেলফ। সুতরাং এটা হচ্ছে মানসিকতার ব্যাপার। এবং তার কারণ কিন্তু এটাই কি, যে এই যে একটা নেতৃত্ব তৈরি হওয়া, আমরা দেখলাম যে এটা হয়তো কেন্দ্র থেকে একদম মাঠ পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছিল, কাউন্সিল যেগুলো হতো সেখানেও দেখা গিয়েছে যে দলের সভানেত্রী, সভাপতি বা চেয়ারপারসন নির্বাচন থেকে আরম্ভ করে পরবর্তীতে দেখা গেল যে এটা জেলা পর্যায়ে চলে গিয়েছিল, যে ওই যে ব্যক্তি আগে থেকে নির্বাচিত, যে এখানে কাউন্সিলরদের ভোট এখানে গুরুত্বপূর্ণ, ডেলিগেটদের ভোট গুরুত্বপূর্ণ। কাউন্সিলের কথা বলছেন, আমি রাষ্ট্রপতির কথা বলি। আচ্ছা, দেখো, রাষ্ট্রপতি নিয়ে কে হবেন তা নিয়ে বহু জল্পনা কল্পনা ছিল, কিন্তু কোথার থেকে এমন একজনকে বের হলো যার কথা কেউই জানতো না। সুতরাং এই যে ওয়ান ম্যান শো, তিনি বলে দিলেন যে এ হবে রাষ্ট্রপতি, অ্যান্ড তাই রাষ্ট্রপতি হয়ে গেল। দিস ইজ লাইক হীরক রাজার দেশ। এবং যা বলছে হীরক রাজার দেশে, হীরক রাজা যা বলছেন অন্যরা সব বলছে ঠিক 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 ঠিক। তো এই যে বিষয়গুলো হচ্ছে, এগুলো কীভাবে হচ্ছে, এই ঘটনাগুলো কেন জন্ম হচ্ছে? যদি আমি যতই ভালো একটা বই সামনে রাখি না কেন, সেইটা যদি কেউ গুরুত্ব না দেয়, চর্চা না করে বা না একে আমলে নেয় এবং এটাকে যদি ছুঁড়ে ফেলে দেয়, তবে এটা থাকা না থাকার মধ্যে কি এসে যায়? যদি একজন যা বলবে, হীরক রাজার দেশের সে রাজার মতো যা বলবে সেটাই আইন যদি হয়ে থাকে, তবে এই আইনের দরকারটা কি? এবং সেখানে যে আমাদের যে নির্বাচনগুলো হচ্ছে, ভোটগুলো হয়েছে, সেখানে দেখা যাচ্ছে একচ্ছত্র যে আধিপত্য সংসদে। এবং আপনি সংসদকে কিভাবে দেখেছেন, এই যে 90 পরবর্তীও যদি বলি? দেখেন, আমি সংসদ দেখতাম না, কারণ এটা আমি দেখতে ভালো লাগতো না। না, সংসদ দেখা বলতে সংসদে একটা গেলেন আর কি। হ্যাঁ, আমি দেখলাম যে মানে সংসদ হচ্ছে, কেউ কোন সিটিজেন কি সংসদে কি হচ্ছে না হচ্ছে আলোচনা করছে, কারোর মাথা ব্যথা ছিল না। বিকজ এই সংসদ যেগুলো হয়েছে 14 পর থেকে, 14 সালে, 18 সালে, 24 সালে, এগুলো কোনো নির্বাচনই হয়নি। সুতরাং যে নির্বাচন হয়নি, যে নির্বাচন ছাড়াই যে সংসদ হয়েছে, এই সংসদকে আপনি কীভাবে সংসদ বলবেন? ফলে সাধারণ মানুষের এই সংসদ নিয়ে কোনো রকম মাথা ব্যথা ছিল না। তারা যে যা ছিল সে তার নিজের রুজি রোজগার নিয়ে ব্যস্ত ছিল। সে আপনি যে পেশার লোকে বলেন, সে উকিলই বলেন, আনলেস আদারওয়াইজ কেউ তার নিজস্ব স্বার্থ থাকে, দলীয় রাজনীতির যারা জড়িত আছে তাদের কথা বাদ দিয়ে সাধারণ জনগণ যাদের কোনো পলিটিক্যাল এফিলিয়েশন নাই, তারা নিজেদের পেশা নিয়ে ব্যস্ত ছিল। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন উকিল, এবং যারা যারা ব্যবসায়ী, তারা তাদের মতোই ছিল। আর ব্যবসায়ীরা সরকার সমর্থিত হতে হয়েছে তাদের নিজেদের স্বার্থে, কারণ তাকে খুশি না করলে ব্যবসা হবে না, এক্সপ্যানশন হবে না। সুতরাং যেহেতু ওয়ান ম্যান শো, সুতরাং এই আইনের দরকারটা কি? যখন সরকারকে খুশি করি, যদি তার সাধ্য উদ্ধার হয়, তবে ওয়াই লয়ার কেন? পয়সা দিয়ে লয়ার রাখার তো কোনো দরকার নেই, এই পয়সাটা অন্য জায়গায় আমি বিরতিতে যাবো, ফিরে এসে আপনাকে জানতে চাবো যে আইন প্রণেতা যে আমরা বলতাম বা বলি, এখনো বলি আইন প্রণেতা, তাদের ভূমিকাটা বলবেন, যে আসলে তারা কি আইন তৈরি করলেন, কি আইন তৈরি করার ভূমিকা রাখলেন। এবং সংবিধান তো নানাভাবে ব্যবচ্ছেদ হচ্ছে, বিভিন্ন সময় সংযোজন বিয়োজন হয়েছে। তো এই যারা আইন প্রণেতা হয়ে এসেছিলেন তাদেরকে আপনার একটা মূল্যায়ন আমি জানতে চাবো। 72-এর সংবিধানের কথা বলছিলাম, তারপর থেকে যে আমাদের অনেক নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ অনেকবার বসেছে, জাতীয় সংসদ অধিবেশন বর্জন করা হয়েছে, নানা ওরকম হয়েছে, এবং অনেক আইন পাশ হয়েছে, সংযোজন বিয়োজন হয়েছে। সেখানে আইন প্রণেতা যারা ছিলেন, এই পর্যায়ে পর্যন্ত যারা আসলেন, তাদের যেটা রূপান্তর ঘটেছে, সেটা মেধা বলেন, তাদের রাজনৈতিক প্রজ্ঞার বিষয়গুলো বলেন, সেটা আপনার পর্যবেক্ষণে নিশ্চয়ই আছে। দেখুন, আইন প্রণেতা হচ্ছে যারা আইন বানায়, সহজ কথায়। এবং কারা আইন বানায়? পার্লামেন্ট। ইট ইজ এক্সপেক্টেড যে যাদের একটা মিনিমাম কোয়ালিফিকেশন আছে। আমি সব বলছি না যে
পুঁথিগত বিদ্যা থাকলে সবসময় বিদ্বান হওয়া যায়, বিদ্বান পুঁথিগত বিদ্যা ছাড়াও বিদ্বান হওয়া যায়। আমি বিদ্বানের কথা বলছি, পুঁথির কথা বলছি না। আপনি দেখেন যে যখন জবাবদিহিতামূলক ছিল, সময়টা ছিল যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওই সময়টা ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে অন্তত। আপনি দেখবেন প্রত্যেকটা পার্টি কিছু ভালো লোককে রেখেছে যারা পার্লামেন্ট চালাতে পারে, প্রবীণ লোক রেখেছে। 91-96 কথা যদি বলেন, 91-তে অনেক লোক ছিল, 96-তে ছিল, 2001-এও ছিল, 2008-এও ছিল, আমি বলবো ওই পর্যন্ত। সেখানে বেশ কিছু লোক যারা আইন জানতো, যারা সমাজ ব্যবস্থা জানতো, যারা আইন প্রণয়ন করতে হয় মাঠের রাজনীতির সাথে যাদের সম্পর্ক ছিল, যারা মানুষ জানে, মানুষের সাথে চলতে পারে, ফিরতে পারে, সেরকম নেতা ছিল। এবং যারা এই আইন প্রণয়ন কীভাবে হয় তার সাথে যাদের জ্ঞান ছিল। যখন আপনি দেখেন 2014 সালে যখন একতরফা নির্বাচন হলো, তখন কোন চেহারাগুলো আপনি দেখেন, কারা এসছে? বেশিরভাগ লোক যাদের জনগণের সাথে যাদের কোনো রকম পরিচয় নাই, যাদের রাজনীতির সাথে পরিচয় নাই, আমরা যে তৃণমূল বলি সেই তৃণমূল তাদেরকে চেনে না, এবং ব্যবসায় মহল চলে এলো যথেষ্ট পরিমাণে, এবং এমন লোক এলো যারা আইন কানুন সম্পর্কে থোড়াই কেয়ার করে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল না, এরকম লোক এলো। ফলে তখন থেকে যে আইনগুলো হলো, 2014 থেকে 2024 যে আইনগুলো হলো, প্রত্যেকটা আইনের মধ্যে আপনি আমাকে আইন দেখান, বিশেষ করে যে আইন আমি প্র্যাকটিস করি কোম্পানি ল সম্পর্কিত বা ব্যাংকিং ল সম্পর্কিত, ব্যাংকিং আইনে আমি আপনাকে বহু ভুল দেখাতে পারি। একটা আইন যখন ভুল থাকে আইনের মধ্যে, তখন ধরে নেওয়া হয় ওইটাই শুদ্ধ, কারণ পার্লামেন্ট ক্যান মেক নো মিস্টেক। আপনি সুতরাং এই যে ভুল দেখলেই, বানান ভুলকে সে যদি লয়ের মধ্যে ভুল থাকে সেটাকে ধরে নিতে হবে শুদ্ধ। সুতরাং এই যে ভুলগুলো রয়ে গেল আইনের মধ্যে, সেইগুলোর প্রতিফলন কি? প্রতিফলন হচ্ছে যারা আইন প্রণেতা ছিল তাদের বিদ্যার অভাব ছিল, তারা এই কাজগুলো করার জন্যে যথেষ্ট উপযোগী ছিল না। ফলে আপনি যদি ভালো লোককে যদি আপনি নির্বাচন করে না আনেন, নির্বাচন তো হয়নি, আর যারা এসছে তারা টাকার জোরে এসছে, অস্ত্রের জোরে এসছে, বিনিয়োগ করে এসছে, এবং তারা এমন যে ব্যক্তিরা এসছে সে ব্যক্তিরা প্রধানত আমি বলবো যাদের বিদ্যাবুদ্ধির সাথে খুব কমই সম্পর্কিত ছিল, তারা এসছে। ফলে যা হওয়ার তাই হয়েছে। আইন কানুন যেভাবে বিকশিত হওয়ার কথা ছিল, আমি তাই মনে করি যে টেবিল চাপড়ে চলে গেছে, আসলে কাজের কাজ কিছু হয়নি। ব্যাংকিং ল লাস্টে যে 2023 সালে যে অ্যামেন্ডমেন্টে এসছে, সেখানে যে পরিবর্তনগুলো করেছে, দিস আর অল এমনভাবে করা হয়েছে যাতে করে বিশেষ গোষ্ঠী সেখানে সুবিধা পায়। সুতরাং বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য তো আইন না, আইন তো সাবজেক্টের জন্য, প্রজার জন্যে, দেশের জনগণের জন্য। যে আইনগুলো হয়েছে সেই আইনগুলো যদি শাসকের উপযোগী হয়ে থাকে, যদি প্রজার বা যদি সিটিজেনের যদি এটা স্বার্থ সংরক্ষণ না করে থাকে, তাহলে সেই আইন থাকা না থাকার মধ্যে কি এসে যায়? এবং এই যে একটা জনগণের সাথে যাদের সম্পর্ক নাই, সেই মানুষগুলোকে দিয়ে ওই যে আইন প্রণয়তার কথা আমরা বলছিলাম, আমাদের যে উন্নয়ন পরিকল্পনাগুলো ছিল, বাজেট প্রণয়ন ছিল, সেখানেও তো তারা ভূমিকা রাখতে পারেনি। যে কারণে যে আপনি যেটা বললেন যে তাদেরকে যা বলা হয়েছে তারা তা মেনে নিয়েই ওই যে হা জয়যুক্ত হয়েছে বা না জয়যুক্ত হয়েছে সঙ্গে গলা মিলিয়ে গেলেন। আর একটা খুব বড় জিনিস আছে, পার্লামেন্ট এমন কোনো ল মেক করতে পারে না যেখানে দুর্নীতিকে প্রশ্রয় দেয়। আচ্ছা, আমাদের যতগুলি ট্যাক্সের ল আছে, সেটা আপনি ইনকাম ট্যাক্স বলেন, সেটা আপনি কাস্টমস বলেন, সেটা ভ্যাট ল বলেন, সেখানে 10% করে প্রণোদনা দেওয়া আছে যে যদি কোনো অফিসার যদি কোনো প্রজার কাছ থেকে বা জনগণের কাছ থেকে টাকা বের করে নিয়ে আসতে পারে, তো তার যে রিয়ালাইজ করছে তার 10% সে পাবে। এটা হচ্ছে লিগালাইজ ঘুষ। তাতে হয় কি, তাতে করে একজন সিটিজেন যিনি সৎ থেকেও যিনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন ধরেন, অথবা কাস্টমস ডিউটির ক্ষেত্রে এরা ইচ্ছা করে এমন অ্যাসেসমেন্ট এমন বাড়িয়ে দেয় বা ট্যাক্স এমন বাড়িয়ে দেয় যাতে করে ওই 10% সে যদি নেয়, সে যদি আহরণের জন্য পায়, যেটা কিনা তার বেতনের থেকে বহির্ভূত, তার মানে রাষ্ট্র তাকে লিগালাইজ ওয়েতে ঘুষ খাওয়ার একটা প্রবণতা, একটা পথ করে দিচ্ছে, বৈধতা দিচ্ছে। আপনি বলেন কোন সভ্য দেশে এই কাজটা হতে পারে? তো এইগুলো হচ্ছে কেন? হচ্ছে আমি মনে করি যে এই প্রজাতন্ত্রের যারা অফিসার আছে তাদেরকে বিপথে নিয়ে তুষ্ট রাখা এবং
তার চাপটা কাকে নিতে হচ্ছে? জনগণকে এই চাপটা নিতে হচ্ছে অতিরিক্ত পয়সা দেওয়ার জন্য। এবং এই যে এই বিষয়গুলো আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা তৈরি হয়েছিল এই সময়কালে, রেগুলেটরি কমিশন যেগুলি বলা হচ্ছে সেই ব্যাপার নিয়ে নিশ্চয়ই আপনার পর্যবেক্ষণ আছে যে এই যে আমাদের এনার্জি রেগুলেটরি কমিশন সহ আরও নানা রকম ছিল, সেগুলো আসলে কতটা যৌক্তিক ছিল? সেগুলিও কি আপনি মনে করেন যে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য এই নিয়ন্ত্রক সংস্থাগুলো তৈরি করা হয়েছিল? যেহেতু আপনি কোম্পানি ল বিষয়টা দেখেন, আপনি নিশ্চয়ই এই দিকগুলোই পর্যবেক্ষণে আছে আপনার। দেখেন এই কমিশনগুলো যে সবকটা যে অযৌক্তিক তা না, আচ্ছা। কিন্তু আপনি দেখেন কমিশনগুলো চলেছে কেমন। বিটিআরসি যে কমিশন আছে সেখানে আগাগোড়া সরকারি লোকে তার যে যখন ক্ষমতায় যারা বিগত সরকার আমলে ছিল তারাই দখল করে বসেছিল, তাদের অনুরাগীরা। সেখান থেকেই তো কল রেকর্ডিং, অন্যের রেকর্ডিং ফাঁস হয়েছে। সেখানে নিজেদের লোক বসেছে, নিজেদের পছন্দ মতো উকিল বসিয়েছে, নিজেদের পছন্দের প্রশাসক বসিয়েছে, বসে সেগুলোকে পরিচালনা করেছে। ফলে সেখান থেকে যে সুফলটা পেতে পারত জনগণ সেগুলো পায়নি কেন পায়নি? বিকজ এরা সবাই সার্ভ করেছে একটা বিশেষ দলের তার ইচ্ছাকে চরিতার্থ করার জন্যে। ফলে কমিশন যেগুলো হয়েছে, কমিশনের যে প্রয়োজনীয়তা ছিল না, বা বিটিআরসি একটা প্রতিষ্ঠান যার প্রয়োজন আছে, মানবাধিকার কমিশন প্রয়োজন আছে, কিন্তু আপনি দেখেন এরা আমাদেরকে কী সার্ভিস দিয়েছে, জনগণকে কী সার্ভিস দিয়েছে। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, অথচ মানবাধিকার কমিশনে যারা বসেছিলেন তারা বলেছে দুর্দান্ত চলছে, দেশ ভালো চলছে। কিন্তু দেশ কি তথ্য কমিশন বলেন যে তথ্য কমিশনের যে তথ্যগুলোর যে তথ্যের বিকাশ যেগুলো হয়েছে, যে কাজগুলো হয়েছে, সেগুলো কি সত্যি সত্যি তারা যে কমিশনে যে রিপোর্ট ছিল সেগুলো কি জনগণের সহায়ক ছিল নাকি জনগণের বিরুদ্ধে ছিল? কমিশনগুলোর উদ্দেশ্য আমি মন্দ বলতে পারি না, আইনগুলো আমি মন্দ করতে পারি না, কিন্তু প্রয়োগটা মন্দ ছিল। ফলে যখন আইনের প্রয়োগ হয় না তখন আইন নিজের উপর বার্ডেন হয়ে যায়। সুতরাং আমাদের দেশে তাই হয়েছে। এবং আমাদের তো আইনের অভাব নেই, অনেক আইন আছে। আমরা দেখেছি যে গণমাধ্যম সম্পর্কিত তো অনেক আইন ছিল, এবং গণমাধ্যম আমরা দেখলাম যে তথ্য এই যে আমাদের গণমাধ্যমকে কেউ কেউ বলছে নিয়ন্ত্রণ করা, গণমাধ্যমকে একটু চাপের মুখে রাখার জন্য তো অনেকগুলো আইন তৈরি হয়েছিল। সেগুলো দেখেন এভাবে বলি, বিগত সরকার আমলে অন্তত আমি বলবো 2008-এও 2009-এর আগ পর্যন্ত যখন 111 ছিল তখনও বিভিন্ন চ্যানেলগুলো সত্যি কথা বলতে পারত, এবং যে পত্রিকাগুলো বের হয়েছে শুধুমাত্র প্রথম আলো এবং দু একটা পত্রিকা চেষ্টা করেছে সত্যি কথা বলার, সেই জন্য বেশিরভাগ মানুষ প্রথম আলো পড়তো, ডেইলি স্টার পড়তো। মানুষ অন্তত জানতে কিছু হলেও এত বিরোধিতার মধ্যেও এই দুটো পত্রিকার বা দু একটা পত্রিকা আছে যেগুলোর মানুষ দেখে মনে করতো যে সংবাদ ঠিক মতো পাচ্ছে কিনা বা সঠিক সংবাদ জানার জন্য এই মাধ্যমগুলোতে যেত মানুষ। কিন্তু বিভিন্ন চ্যানেলে যে খবর হতো সেগুলো মানুষ দেখারও প্রয়োজন হতো না, যে টক শো হতো সেগুলো দেখার প্রয়োজন বোধ করতো না, বিকজ এই টক শোতে সমস্তই সরকারের বন্দনা করা হতো। আর এই যে বন্দনাগুলো এসছে কেন এসছে? প্রধানত 2009 থেকে যে চালু হয়েছিল যে ট্রেন্ডটা, যে সত্যি কথা বলতে দেবে না, বা ডিজিটাল আইনের মাধ্যমে তাকে একটা আইন করে ফেললো, সরকারের বিরুদ্ধে কিছু বললেই এটা রাষ্ট্রদ্রোহিতা মামলা হলো। সরকারের বিরুদ্ধে বলা এবং রাষ্ট্রের বিরুদ্ধে বলা কিন্তু পার্থক্যের বিষয় আছে। সরকারকে তো বলতেই হবে, সরকারকে না বললে সরকার ঠিক হবে কেমন করে? ক্রিটিসিজম, সমালোচনা, যে কোনো সিনেমা হোক বা বই হোক, একসময় এগুলোকে সমালোচনা করা হতো, তাতে করে একজন কবি, একজন সাহিত্যিক, একজন চিত্রকর তাকে আরো বিকশিত করার চেষ্টা করত। কিন্তু বিগত সরকার আমলে দেখা গেল কি আইন করে এই মানুষের কণ্ঠকে রোধ করার চেষ্টা করা হয়েছে। ভুল থেকে শিক্ষা নেওয়া, কিন্তু ভুল কেন ধরিয়ে দেওয়া যাবে না? এই ধরনের যে আমাদের রাজনৈতিক দলগুলো বা সরকারের মধ্যে এই প্রবণতা তৈরি হলো কেন? এই পরিবর্তন হলো যে কারণ একতরফা নির্বাচন করে দিনের পর দিন ক্ষমতাতে থাকা যায়, এটা যখন একটা দল বুঝে গেল যে না এখানে কোনো জবাবদিহিতা নাই, সুতরাং সে তার টলারেন্স কমে গেল, সে আর কারোর কথা শুনতে তার বিপক্ষের কোনো কথা সহিষ্ণুতা রইল না। ফলে মানুষের কথা বলার যে আগ্রহ
বা মানুষ কথা বলতে পারে, সমালোচনা করতে পারে, মানুষ কার্টুন আঁকতে একে সমালোচনা করতে পারে। একসময় তো রণবী আমরা দেখতাম ছোটখাটো রণবী, শিশির ভট্টাচার্য, শিশির হ্যাঁ। ভট্টাচার্য কিছুদিন আগে একজনকে মৃত্যুবরণ করতে হলো একজনের সম্পর্কে। আকার কারণে। এমন কিছু বড় কেউ না সে, তার একটা ছবির আঁকার জন্য তাকে প্রাণ পর্যন্ত দিতে হলো। সুতরাং এই যে টলারেন্সের লেভেল এতখানি নেমে গেছিল, তার প্রধান কারণ হচ্ছে জবাবদিহিতা ছিল না, এবং নিজেদেরকে তার ক্ষমতাটা সে মনে করতো যে এই ক্ষমতাটা আজীবন সে এনজয় করতে পারবে। আরেকটা বিষয়, বিচারের যে বিশেষ করে উচ্চ আদালতের বিচারের যে বিকেন্দ্রীকরণ একটা হয়েছিল একবার, হ্যাঁ, যে ঢাকার বাইরে যেও উচ্চ আদালতের বিচারকরা বসবেন, তাতে তো আমাদের সাধারণ জনগণের এক ধরনের উপকার ছিল যে তাদের ঢাকা কেন্দ্রিক যে বিষয়টা ছিল বিচারের জন্য ঢাকায় আসা, সেটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা পরে আর কার্যকর না, হয়নি। ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে এটা এরশাদ সাহেবের সময় এই বিকেন্দ্রীকরণ করা হয়েছিল উচ্চ আদালতকে, যেটা 8th অ্যামেন্ডমেন্ট করে করা হয়েছিল, যেটা সুপ্রিম কোর্ট তখন অ্যাপিল ডিভিশন সেটাকে বাতিল ঘোষণা করেছিল বিং আনকনস্টিটিউশনাল। বাংলাদেশ একটা ইউনিটারি গভর্নমেন্ট, মানে এককেন্দ্রিক গভর্নমেন্ট, একটাই দেশ। বিভিন্ন বড় বড় দেশে যেমন প্রদেশ থাকে, বাংলাদেশে এরকম কোনো প্রদেশ নাই। আমাদের একজন মাননীয় উপদেষ্টা বলেছেন বাংলাদেশকে 5টা প্রদেশে ভাগ করা হবে। বাংলাদেশকে 5টা প্রদেশে ভাগ করা সম্ভব না, বাংলাদেশ একটা ছোট দেশ। বাংলাদেশ ইজ ইউনিলেটারাল ফর্ম অফ গভর্নমেন্ট, একক শাসন অবস্থা। ভারতে দেখেন এখানে 25 থেকে 26টা স্টেট আছে, ইউনিয়ন টেরিটরি আছে, ইংল্যান্ডে প্রভিন্স আছে, ইউএসএতে অনেক প্রভিন্স আছে, কানাডায় প্রচুর প্রভিন্স আছে। তাদের পক্ষে এই প্রাদেশিক সরকারে শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব, কিন্তু বাংলাদেশে ইউনিটারি ফর্মের জন্য এই দেশে একটাই সুপ্রিম কোর্ট থাকবে। সুতরাং এই জেলায় জেলায় যে কেন্দ্রীভূত করা হয়েছিল, দ্যাট ওয়াজ টার্ন টু বি আনকনস্টিটিউশনাল। আচ্ছা, আমি একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে একটু জানতে চাবো যে এখন কথা হচ্ছে যে সংবিধান কি সংস্কার করা হবে না পুনর্লিখন করা হবে। বলা হচ্ছে এখন একটা কথা হচ্ছে যে সংশোধন না পুনর্লিখন, আবার নতুন করে লেখা। দেখুন, এই যে প্রসঙ্গ এসছে যে সংশোধন কিংবা নতুন করে লেখা বা পুনর্লেখা, এটা আপনি যেভাবেই হোক না কেন এটা বাস্তবায়ন করবেন কেমন করে? কারণ হয়তো পার্লামেন্ট নেই। অনেকে বলে গণপরিষদ দিয়ে করা হবে। গণপরিষদ কি হয়েছিল? স্বাধীনতার পরে 72 থেকে 73 সাল পর্যন্ত একটি অস্থায়ী সংবিধান, একটা অস্থায়ী পার্লামেন্ট ছিল, এবং সেই অস্থায়ী পার্লামেন্ট একটা অস্থায়ী একটা কনস্টিটিউশন গঠন করেছিল, যেটা পরবর্তীকালে এটা 72 সালের ডিসেম্বর মাসে এটাকে 16 ডিসেম্বরে এটাকে এনফোর্স দেওয়া হয়। এবং তৎকালীন সময় শেখ মুজিবের সময় যে এই গণপরিষদ গঠিত ছিল, তাদের মেম্বার কারা ছিল? সেটা হচ্ছে 69 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন তারা। কিন্তু বাংলাদেশে এই পর্যায়ে তো কোনো নির্বাচিত প্রতিনিধি নেই, এখন তো সংসদ নেই। সুতরাং এটাকে কাটাছেঁড়া করা বা এটাকে সংশোধন করা, পুনর্বিন্যাস করা, এটাকে নতুন করে গঠন করা, এটা হবে কেমন করে? এই বোধটা আমার মধ্যে, আমি জানি না কীভাবে হবে। হতে পারে যে এখন হয়তো বা কিছু একটা করে পরবর্তীকালে যখন পার্লামেন্ট হবে সেটাকে একটা খসড়া তৈরি করা, এটা খসড়া তৈরি পর্যন্ত হতে পারে। যে যাই বলুক না কেন, আমার বুদ্ধিতে অন্তত কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা বা এটাকে পুনরায় লিখন, এই জিনিসগুলো অন্তত পার্লামেন্ট ছাড়া এটা সম্ভব হয় না। যদি যারা পার্লামেন্ট গঠন করবেন তারা যদি মনে করেন করার, তখন করতে পারেন। এক। দ্বিতীয় হচ্ছে এই যে সংবিধান, এই 72-এর সংবিধান, এটা যারা করেছিলেন তারা কারা ছিলেন? ডক্টর কামালের মতো লোকেরা ছিলেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেবরা ছিলেন। তো আজকের দিনে আপনি ডক্টর কামালের ওই মেধা কি পাবেন যারা কিনা এই সংবিধান যারা রচনা করেছিলেন সেই মেধা সম্পন্ন লোক যদি পাওয়া যায়? প্রণয়নকারী বা আমরা যখন শুরু করতে যাচ্ছিলাম তখন বলছিলেন যে সংবিধান বিশেষজ্ঞ বা সংবিধানের কথা বলার মতো লোকই আমাদের এখানে। হ্যাঁ, আমি তো মনে করি যে ডক্টর কামালের যে বয়স তখন ছিল, তার যে বুদ্ধিদীপ্ততা ছিল, স্বাধীনতার সাথে সাথে তাদের যে অনুপ্রেরণা ছিল, আজকের দিনে সেই টু মাই অ্যাসেসমেন্ট ডক্টর কামালের মতো লয়ার কি বাংলাদেশে এখন আছেন? ইশতিয়াক সাহেবের মতো লয়ার, রফিকুল হক সাহেবের মতো লয়ার কি বাংলাদেশে এখন আছেন? যদি থাকতো, আমি তো জানি না, আমি সিনিয়র লয়ার, প্রতিদিন আমাকে অনেক মামলা কোর্টে করতে হচ্ছে, কার কীরকম ক্যালিবার আমি জানি। সুতরাং এই যে একটা নতুন করে সংবিধান লেখার মতো ওই প্রজ্ঞা,
সত্যি কতজন লয়ার আছে, এবং ডক্টর কামাল সাহেবদের যে আজকে যে বয়স, সেই বয়সে এরকম একটা কনস্টিটিউশন লেখা কি আজকে দিন আবার নতুন করে সম্ভব? দিস সেখানে যুক্ত হওয়াটা দ্বিতীয়ত এই সংবিধানে প্রথমে দেখতে হবে যেটা সব ফেলে দিতে হবে এরকম আসলে ব্যাপার না। আমি প্রথমে বলেছিলাম যে আলোচনার প্রথমেই যে এটাকে মানছে কেমন, কে কে ক্ষমতায় আছে এবং কে এটাকে কতটুকু শ্রদ্ধাশীল সেটা জানা। তবে আমার রিজার্ভেশন আছে সংশোধনী সম্পর্কে। আপনার যদি মনে থাকে যে ওই সময় বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হোক, রাইটলি সেইড, কারণ এই সংবিধানে তখন যে বিধানগুলো যুক্ত করা হয়েছিল অজস্র বিধান, আননেসেসারি, অপ্রয়োজনীয়, এবং সেটা তাদেরকে ক্ষমতাকে কক্ষিগত রাখার জন্য এই সংবিধান করা হয়েছে, এই পুনঃসংশোধনী করা হয়েছিল, এবং করাও হয়েছিল এই সময় যখন এই তত্ত্বাবধায়ক সরকার, এই একই সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বিলোপ করা হয়। সুতরাং তাদের মধ্যে এরকম একটা লোভের একটা সৃষ্টি হয়েছিল তৎকালীন ক্ষমতায় যারা ছিল, যে এটা যদি আমরা এই কাজগুলো করতে পারি, তত্ত্বাবধায়ক সরকারকে বিলোপ করে দিতে পারি, অন্যান্য প্রবিধান নিয়ে আসতে পারি, তাতে করে আমরা ক্ষমতায় চিরস্থায়ী হব, দীর্ঘ হব। আমি মনে করি সেখান থেকে দেখে দেখে পঞ্চদশ যে সংশোধনীগুলো আছে, দেখে দেখে সেই সংশোধনীগুলোকে উপর কাছে চালানো প্রয়োজন। এখানে 7 খ বিশেষ করে যেখানে বলে দিচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটে বা অন্যান্য বিধানে কোনো নতুন সংযোজন করা যাবে না, পরিবর্তন করা যাবে না। আমার কথা হচ্ছে যে মৌলিক যে অধিকারগুলো আছে, সেই মৌলিক অধিকার যে এখানে লিপিবদ্ধ আছে, তার থেকে যতই দিন যাবে আরও মৌলিক অধিকারের সৃষ্টি হতে পারে। যেমন ধরুন যে রাইট টু এডুকেশন এখানে মৌলিক অধিকারের মধ্যে নেই, কিন্তু একটা দেশকে যখন আপনি প্রগতিশীলতার ঊর্ধ্বে নিতে চান, তখন রাইট টু এডুকেশন ইজ এ মাস্ট। রাইট টু ইমেজ রেপুটেশন, একজন এই যে বিশেষ করে ফেসবুক অ্যান্ড প্ল্যাটফর্ম হওয়ার সাথে সাথে মানুষকে যা ইচ্ছা বলে, এই যে আমাদের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের মতো লোককে বলছে পানির মধ্যে চুবাবে, আবার যেন না মরে যায়। বেগম খালেদা জিয়াকে একই কথা বলেছে। এটা কি কোনো সভ্য মানুষের কথা হলো? কনস্টিটিউশনে যদি এই রাইট টু ইমেজ, রাইট টু রেপুটেশন যদি সংযুক্ত থাকতো, অবশ্য কতদূর মানতো জানি না, অনেক কিছু তো আছে, হ্যাঁ অনেক কিছু আছে, মানেনি। অন্তত এই জিনিসগুলো যদি থাকে, যারা সোশ্যাল প্ল্যাটফর্মে আরেকজনের সম্পর্কে হেয় করার প্রবণতা থাকে, মিথ্যা কথা বলে, গুজব ছড়ায়, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, হ্যাঁ, তাতে করে একজন নির্দোষ মানুষ অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে তাদের এই সুনাম কিন্তু নষ্ট হচ্ছে। তো যাকে মানহানি বলছি, কিন্তু এটা যদি কনস্টিটিউশনের মধ্যে লিপিবদ্ধ থাকে, একজনের ইমেজ, যখন প্রাইম মিনিস্টার তার ক্যাপাসিটিতে আরেকজন নাগরিককে খারাপ কথা বলে, তার অবস্থান থেকে যেন উনি সাথে সাথে বলতে পারে যে এটা কিন্তু কনস্টিটিউশন আমার প্রোটেক্টেড রাইট, যে আপনি আমার সময় বাজে কথা বলবেন না, কিংবা আমার অধিকার আছে যে আমি এডুকেশন, আমার অধিকার আছে, আপনি আমাকে ইউনিভার্সিটিতে কোটা সিস্টেমের জন্যই, যেটা আমি ওয়ান অফ দ্য কোর্টে সহায়ক হিসেবে কাজ করেছিলাম, যেখানে বলেছিলাম যে কনস্টিটিউশনে পরিষ্কার বলে দিচ্ছে যে কোটা কার কার ক্ষেত্রে হবে, এবং সেইখানে মুক্তিযোদ্ধাদের জন্য কোনো কোটা নাই। যদি কোটা না থাকে, সরকার কেমন করে এই কোটাকে সরকার কেমন করে এই কোটাটা দেবে? সুতরাং সরকার তো করেছিল পলিসি, সরকার পলিসি নিয়েছিল 2000 মানে এই মানে ইন ফেভার অফ দ্য কোটা ফর মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধাকে হেয় করছি না, তাদের কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু তার নাতিপুতিও তার মানে এটা কোন পর্যন্ত যাবে, এবং এটা যদি আইন, যদি সুপ্রিম ল যদি সেখানে সমর্থন না করে, তো আপনি সাধারণ একজন সমমানের একজন ব্যক্তিকে কেন বঞ্চিত করবেন? কোটা প্রথা সবসময় একটা মেধাবৃত্তিকে বঞ্চিত করে। প্রথম একটা রাষ্ট্রকে যদি আপনি উপরের দিকে নিতে চান, তবে মেধাবৃত্তিকে, মেধার বিকাশকে প্রথমে আপনাকে প্রাধান্য দিতে হবে। আপনি দেখেন ভারতে যে ভদ্রলোক সংবিধান রচনা করেছেন, আম্বেদকর, তিনি কিন্তু আনটাচেবল ছিল, কিন্তু তার প্রজ্ঞার জন্য তিনি কনস্টিটিউশন পর্যন্ত রচনা করতে পেরেছেন, এবং তাকে আজ পর্যন্ত
অনেক সম্মানের সাথে দেখা আমরা হয়। শেষের দিকে যাব। আমরা বলতে চাই যে সংবিধান, আপনি বলছেন যে এই পর্যায়ে পুনর্লিখন বা সংশোধনের কোনো সুযোগ নেই, না, আমি বলছি যে একটা খসড়া তৈরি করা যেতে পারে সেটা আমি বলছেন। মনে করি যে আপনি এই যে বানাবেন, এটা বানিয়ে আপনি ইমপ্লিমেন্ট করবেন কেমন করে? হ্যাঁ, মানে বাস্তবায়ন বা প্রয়োগের বাস্তবায়ন ক্ষেত্রে করবে করে। তবে আমি সাথে সাথে কিন্তু এও বলছি যে এই সংবিধানে, বিশেষ করে পঞ্চদশ সংবিধানের বহু জায়গায় এখানে সুযোগ আছে এখানে এটাকে ইয়ে করার, সংশোধন এবং করার। সংবিধান যে ওই যে প্রধানমন্ত্রীকে অনেক ক্ষমতা দিয়েছেন একক, সেই বিষয়গুলো আপনি সংসদের কথা বলছেন। এখানে প্রচুর প্রচুর জায়গা আছে যে এখানে সংশোধন করতে হ্যাঁ, হবে। আমি যদি বলি যে শেষ করব যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগের মধ্যে যেটা ভারসাম্যের যে ব্যাপারটি, সেটা কিভাবে রক্ষা কি করা গিয়েছিল বা রক্ষা করার জন্য আপনার সুপারিশটা জানতে আমি তো বলেছি যে এর আগে বিগত সরকারে যেভাবে সরকার চলতো, ওয়ান ম্যান শো ছিল, সেইখানে তিনি যা বলেন সেটাই আইন। জি, তো তিনি যা চাচ্ছেন তাই হয়ে যাচ্ছে। জুডিশিয়ারি তাকে সেই জিনিসই দিচ্ছে যা তিনি চাচ্ছেন, লেজিসলেটিভ তাই দিচ্ছে যা তিনি চাচ্ছেন। সুতরাং ভারসাম্য ছিল ফলে না। ভারসাম্য ছিল না। আর বই দিয়ে কখনো ভারসাম্য করা যায় না। এটা হচ্ছে মানুষের চিন্তা চেতনা এবং তার প্রগতিশীলতার যে চিন্তা, সেখান থেকে আমাদের বাস্তবতাকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই বইয়ে জয় কিছু মূল থাক কথা না, হচ্ছে নেতৃত্বের প্রজ্ঞা। নেতৃত্বের প্রজ্ঞা। এই বইয়ে যাই কিছু থাক না কেন, সেই নেতৃত্বের যদি প্রজ্ঞা না থাকে, মেধাশূন্যতা থাকে, যদি আক্রোশ থাকে মনের মধ্যে, আমি যারা আমার এবং প্রতিদ্বন্দ্বী জনগণকে আছে, সত্যিকার অর্থে যিনি বা যারা ক্ষমতায় উৎস ভাববেন না তারা, সুতরাং সেখানে তাতে বই, করে কনস্টিটিউশন বা অন্য কোনো আইন যত আপনি সমৃদ্ধ করেন না কেন, কাজের কাজ কিছু হবে না যদি আপনার সত্যিকার নেতৃত্ব যদি না পাই। না থাকে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ ধন্যবাদ দেওয়ার জন্য। আপনাকে। দর্শক যারা ছিলেন আজকে এখন প্রকাশের সঙ্গে, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।